দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। দর্শক, সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। আপনাকে স্বাগত। সাইদ আরমান, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিনিয়ত যে সংবাদ বিশ্লেষণটি করি সেটিতে সারাদিনের যে খবর বা কয়েকদিনের যে বিশেষ বিশেষ সংবাদগুলো, সেই সংবাদগুলোর পেছনের খবর, নানা রকমের বিশ্লেষণ, আসলে সব খবর তো আর নিউজের মধ্যে বা আমরা যে সংবাদ প্রকাশ করি সেখানে দেয়া যায় না বা দেওয়ার সময় থাকে না। তো সেই সংবাদগুলো নিয়েই আমরা পুরোপুরি একটা বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানটি করি, যেখানে পেছনের খবর, ভেতরের খবর অনেক কিছুই উঠে আসে। তো আজকে আমরা যে কয়টি বিষয় নিয়ে কথা বলবো সেটির মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন গত কয়েকদিনের যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যে ঘটনাটি ঘটলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, প্রজ্ঞাপন জারি হলো, নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করা হলো, এটি একটি বিষয়। আজকের একটি সংবাদ রয়েছে এনবিআরের বিভক্তি নিয়ে, সেটি একটি বড় অর্থনীতি। আপনি যেহেতু অর্থনীতি বিটের সাংবাদিক, এবং বিজিএমই নির্বাচন নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে, সেটি নিয়েও আপনি কাজ করছেন বেশ কিছুদিন। সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা আওয়ামী লীগের যে বিষয়, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, দুজনেই মিলেই আলোচনা করতে চাই যে আসলে এই যে আওয়ামী লীগ এত দীর্ঘদিনের একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন, প্রায় ধরেন যে যদি বলি ৭৬ বছরের পুরনো, এই ৭৬ বছরে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত ছিল। আপনি কি মনে করছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়টা নিয়ে? সাইফুল সাহেব, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে খুব পুরনো, ৭৬ বছর এই সংগঠনটির বয়স, এবং এটি আওয়ামী লীগ সবসময় বলে, এবং এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের বয়ান বলেন, এবং আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। মূলত বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এই দলটি নেতৃত্ব দিয়েছে। সেই পুরনো একটি দল, এত শেখ মুজিবুর রহমান এবং মৌলানা ভাসানী সহ যারা বাংলাদেশের জন্য নিবেদিত ছিলেন, তারা এই দলটি কিন্তু প্রতিষ্ঠা করে গেছেন। সেই দলটির আজকে আপনি যে প্রেক্ষাপটে আসলে আমরা আলোচনা করছি, সেই দলটির কিন্তু আজকে আমরা এই পরিণতি দেখছি। এটি যে বাংলাদেশে এমনটি হবে সেটি হয়তো বা আওয়ামী লীগের নেতাকর্মী বলেন বা আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা কেউ কিন্তু প্রত্যাশা করেনি। প্রত্যাশা না করলেও এই যে আজকে এই পতন আওয়ামী লীগের, সেই প্রেক্ষাপট কিন্তু আবার আওয়ামী লীগের নেতৃত্বই তৈরি করে দিয়েছে। এটি কিন্তু আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী তারাও কিন্তু এমনটি মনে করছে যে আজকের এই প্রেক্ষাপটের জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাই কিন্তু দায়ী রয়েছে, এবং যার কারণে আজকে আওয়ামী লীগকে কিন্তু এইভাবে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আপনি আজকে আওয়ামী লীগের এই নিষিদ্ধ, সেটি আসলে পরবর্তীতে কি হবে, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, এখন কিন্তু আবার আমরা দেখছি কিছু কিছু আলোচনা হচ্ছে, যদিও আওয়ামী লীগ নিয়ে আলোচনা করবার খুব বেশি সুযোগ নেই, যেহেতু সরকার আওয়ামী লীগের সংবাদ প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে কথা বলবার সুযোগ সীমিত করে দিয়েছে। কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে আবার যে আওয়ামী লীগের ব্যাপারে এই পদক্ষেপ নতুন করে আসলে এই সরকারকে কিন্তু অনেকেই, তারা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কিন্তু এটি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু দেখেন, আমি যেটি বললাম যে ৭৬ বছরের পুরনো আওয়ামী লীগ এই প্রথম কিন্তু নিষিদ্ধ হলো না। আওয়ামী লীগ কিন্তু এর আগেও দুইবার নিষিদ্ধ হয়েছে, একদম মানে আইনগতভাবে যে নিষিদ্ধ করার বিষয়টি 1958 সালে একবার হয়েছে, 71 সালে একবার হয়েছে, এবং এছাড়াও পরবর্তীতে কিন্তু কয়েকবার সরাসরি আইনগতভাবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম বা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড একদম স্থবির হয়েছে, এরকম সময় কিন্তু পার করতে হয়েছে। কিন্তু দলটি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবারকার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। সেই আগের প্রেক্ষাপটে যে দল ঘুরে দাঁড়ালো, এবার কিন্তু প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। কারণ আজকে আপনি যেটি বললেন যে আওয়ামী লীগের যে আজকে এই করুণ পরিণতি, এর জন্য কিন্তু তারা নিজেরাই দায়ী। এই শেখ মুজিবের আওয়ামী লীগ কিন্তু এখন নেই। তার মেয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে এই দেশের মানুষকে ১৭ বছর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, তার দলের নেতাকর্মীরা যেভাবে দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, যেভাবে লুটতরাজ করেছে, তারই ফসল কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা। এবং সেই অবস্থার কারণে অনেকেই বলে যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, তার তো সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের যে বিতর্কিত কর্মকাণ্ড, এই যে গণহত্যা, তাদেরকে আজকে বিচারের সম্মুখীন করা হচ্ছে,
এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার বেশিরভাগ নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। তো এই যে এরকম একটা রাজনৈতিক দলকে, নিশ্চয়ই রাজনৈতিক দলকে মানুষ সমর্থন করে, দেশের বড় একটা অংশ তাদের সমর্থন আছে, কিন্তু এই দেশের মানুষদের তো সেই বিবেকটাও থাকা উচিত যে এত বড় গণহত্যাকারী, এত যারা দুর্নীতি করলো, দেশটাকে ধ্বংস করে দিল, তাদের এত সমর্থন কিভাবে মানুষের থাকে? আমার মনে হয় না এই সমর্থন এখন আর মানুষের ওইভাবে থাকবে বা রয়েছে। তবে আওয়ামী লীগ, অনেক প্রশ্নই আসছে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আমার মনে হয় এই ঘুরে দাঁড়ানো আর আগে যে ঘুরে দাঁড়িয়েছে, রাজনৈতিক দল তো বিভিন্নভাবেই ঘুরে দাঁড়ায়, কিন্তু সেই সুযোগ আওয়ামী লীগের আর মনে হয় না খুব বেশি নেই। কারণ যেহেতু প্রজ্ঞাপন জারির পরপরই কিন্তু গ্যাজেট হওয়ার পরে নির্বাচন কমিশন থেকে এবার কিন্তু আলোচনা হচ্ছিল যে এই নির্বাচনে হয়তো নিজেরা যে আওয়ামী লীগের নেতারা রয়েছে, যারা এতদিন রাজনীতিতে আসেনি, চুপচাপ ছিলেন, তারা হয়তো নির্বাচনে আসবেন, বা আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসার আর কোনো সুযোগ নেই। কারণ তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনে, সেটি কিন্তু নির্বাচন কমিশন স্থগিত করেছে। তো রাজনীতিতে শেষ বলে কিছু নেই আপনি বলেছেন, কিন্তু আমি যেটি বলবো যে আজকের আওয়ামী লীগের এই পতনের পেছনে আজকে এই জুলাই অভ্যুত্থান কিন্তু একদম শুরু না, শুরুটা কিন্তু আরও অনেক আগের থেকে। আমরা যে বলি 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কেন বলি? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা যেভাবে দেশ শাসন করেছে, তারা ভিন্ন মতকে তারা কথা বলতে দেয় নাই, ভিন্ন মতকে তারা করেছে, তাদেরকে অত্যাচার করেছে, গুম খুন সবই করেছে। এবং দেশের মানুষের বড় একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল, গত 3টা নির্বাচন যদি আলোচনা হয়, 3টা নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি, যে কারণে মানুষের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে। এই যে মানুষগুলো জুলাই অভ্যুত্থানে যেটি হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, এবং কখন একজন রাজনীতিবিদকে তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, কতটা অপরাধ করলে সে পালিয়ে যেতে পারে, এটা তো নজির। এই নজিরের সামনে তার কিছু থাকে না। তো আমরা তো বিভিন্ন সময় এই এতদিন ধরে সংবাদ সংগ্রহ করি, কাজ করছি, আমরাও তো দেখেছি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে গত 17 বছরে যে আমরা কাজ করেছি সংবাদ মাধ্যমগুলো, আমরা কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি? সেই প্রশ্ন তো খুবই জোরালো। আমরা যখন 5 আগস্টের পরে যখন এই যে জুলাই প্রেক্ষাপট নিয়ে যখন আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়, তখন থেকে কিন্তু সে আলোচনা করছি। কিন্তু সাইফুল হোসেন, আপনাকে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা আলোচনা হয়তো বা হচ্ছে অনেকের মধ্যে, আমি দেখছি, খেয়াল করছি যে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ, আপনি যেটি বলছিলেন যে শেখ মুজিবের আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ কিন্তু আসলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছিল না, যেটি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, গ্রহণযোগ্য ভোটের প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবেন, আওয়ামী লীগ কিন্তু সেই পথে হাঁটেনি। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে বড় 1-2টি রাজনৈতিক দলই কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল। সেটা নিয়ন্ত্রিত ভোটের মাধ্যমে বলেন, অথবা কারচুপির ভোটের মাধ্যমে বলেন, বা রাতের বেলা ভোটের মাধ্যমে বলেন, যে প্রক্রিয়ার মধ্যেই বলেন, সেটি একটি আলোচনা যে আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ কি কতটুকুন ফিরবেন, কতটুকুন জোরালোভাবে ফিরতে পারবেন, বা ফেরাটা দরকার আছে কিনা, সেটি একটি প্রেক্ষাপট। যদিও এখন আলোচনা হচ্ছে বিকল্প রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে, সেটি আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেই প্রশ্নটি আসলে এবার খুবই বড় হয়েছে ঠিক তখনই যখন আপনি দেখছেন যে, আপনি যেটি বলছিলেন যে দলের শীর্ষ নেতারা আসলে দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেলেন। এটি নিয়ে কিন্তু তীব্র সমালোচনা আছে। নেতাকর্মীরা খুবই হতাশ, তারা অনেকেই বিপদের মধ্যে আছেন, খেয়াল করছেন, অনেকেই আটক হচ্ছেন। প্রতিনিয়ত কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আটকের খবর আমরা পাচ্ছি। কিন্তু যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, বা বড় বড় নেতা যারা বাংলাদেশে বিপুল অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ যারা কামিয়েছেন, তারা কিন্তু সুন্দরভাবে দেশ থেকে চলে গেছেন, এবং তারা, যেটা শোনা যাচ্ছে, যে রাজকীয় জীবনযাপন করছেন, দামি ফ্ল্যাটে থাকছেন নানা দেশে। সেখানে কিন্তু সাধারণ যারা নেতাকর্মী, তারা কিন্তু খুবই হতাশ হয়ে দিন যাপন করছেন। অনেকেই এখন বাসায় থাকতে পারছেন না, নানা জায়গায় পলাতক আছেন। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বিষয়টা আসলেই খুবই জটিল। তবে
এটি ঠিক যে যেহেতু আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আছে, আর অনেকেই মনে করছেন, অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী মনে করছেন যে অন্তর্বর্তী সরকার যেহেতু একটু তড়িৎ এবং দ্রুত আওয়ামী লীগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, সেটি হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়তোবা আবার সংগঠিত করতে কিছুটা মনোবল যোগাবে। হয়তোবা তারা এখান থেকে আবার নতুন করে সাহস নিবে যে আমাদের হয়তোবা দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আমাদের বিকল্প বের করতে হবে। এবং আমরা খেয়াল করলাম, কিন্তু আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে রাতে কিন্তু আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে পেজ রয়েছে এবং ইউটিউবে যে পেজ রয়েছে, সেখানে কিন্তু তারা দায় মুক্তির যে নিয়মিত আলোচনা সেটি কিন্তু আবার নতুন করে করেছে। আপনি যে এবং ওইখানে যদি দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কিভাবে আবার তৎপর হওয়া যায় সেই আওয়াজ কিন্তু তোলবার চেষ্টা করছেন। সেটি সম্ভব কিনা? বাংলাদেশে যেহেতু আইনে যেটি বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সাংগঠনিক সকল ধরনের কার্যক্রম, আলোচনা সভা, অনলাইনে কোনো মিটিং করা বা অনলাইনে কোনো কিছু প্রচার করা, কোনো মিছিল মিটিং বা আওয়ামী লীগ নিয়ে কথা বলা, তাদের পক্ষে বলা বা সেটিও কিন্তু নিষেধ রয়েছে। আচ্ছা, কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা খুবই দারুণ আলোচনা। কিন্তু আপনি যদি খেয়াল করেন আমাদের দেশে, আপনিও বলছিলেন যে আওয়ামী লীগ তো 2-3 বার নিষিদ্ধ হয়েছে, 71-এর যুদ্ধের সময় তাদেরকে নিষিদ্ধ করা হয়। এখন কিন্তু অনেকেই মেলাচ্ছে যে, আমি ছবি দেখছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে ছবি শেয়ার করছে যে ইয়াহিয়া এবং ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এক করবার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই আওয়ামী লীগে কিন্তু তার যে শক্তিশালী বিপক্ষ যারা, বিএনপিকে আপনি যদি দেখেন, এই 17 বছর কিন্তু বিএনপি একবারের জন্য শক্ত অবস্থানে মাঠে নামতে পারে নাই। জামায়াতকে নিষিদ্ধ করবার নানা চেষ্টা করেছে আওয়ামী লীগ। তো কিন্তু যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেখানে কিন্তু দৃশ্যপট পাল্টে যায়। আপনি খেয়াল করবেন যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসায় বিদেশে যাওয়ার জন্য বারবার আবেদন করেছে সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই সাইদ ইস্কান্দর আবেদন করেছেন পরিবারের তরফ থেকে, চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারেন নাই। সেই বিএনপি নেত্রী কিন্তু সসম্মানে বিদেশে গেলেন এবং তিনি যে ফিরলেন 6 তারিখে, খেয়াল করেছেন, মানে বাংলাদেশে বিএনপি এই যে ওই দিন যে একটা বড় শোডাউন আমরা দেখলাম, লাখ লাখ নেতা কর্মী রাস্তায় নেমে আসলো, এটা তো বিএনপি দেশের মানুষের যে ভালোবাসা যে সেদিন পেয়েছেন, এটাই তো আসলে রাজনীতি হওয়ার কথা। রাজনৈতিক নেতাদের তো এমনই হওয়া উচিত যে দেশের মানুষ তাদেরকে এইভাবে। কিন্তু আজকে শেখ হাসিনার পরিণতি আপনি চিন্তা করেন যে কেন এরকম হলো। তাহলে এতদিন ধরে এই অসুস্থ মহিলাটাকে নির্যাতন করা হয়েছে, নামমাত্র কিছু টাকা, মানে জিয়া অরফানেজ ট্রাস্ট, এগুলো কোনো মামলা নয়, একেবারে হাস্যকর। কত টাকার মামলা, এত বড় একজন মানুষ, গুণী মানুষ, তার জন্য সেগুলো দিয়ে তাদেরকে হেয় করা হয়েছে। এবং বিএনপিকে আপনি বললেন যে শক্তভাবে মাঠে নামতে পারেনি। মাঠে নামতে পারেনি কিভাবে মাঠে নামবে তারা? কারণ তাদেরকে তো মাঠে নামতে দেয়াই হয়নি। কারণ পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, নগ্নভাবে ব্যবহার করেছে। আমি যে এলাকায় থাকি, আপনি নিশ্চয়ই জানেন, সাজিদুল ইসলাম সুমন নামে বিএনপির একজন নেতা ছিল। সে ইলিয়াস যে সিলেটের, তার সাথে গুম হয়ে যায় তার পরপরই ওই সময়ে। কিন্তু এখন পর্যন্ত সেই সুমনকে খুঁজে পাওয়া যায়নি। সুমনের পরিবার এখনো তার ছবি নিয়ে কাঁদে। সুমনের বাচ্চা মেয়েটা, তার এরকম হাজারো সুমনকে তারা গুম করেছে, শুধুমাত্র তাদের অপরাধ ছিল যে তারা বিএনপি করে। তো এই যদি হয় একটা সরকারের অবস্থান। এবং মজার বিষয়, আমি যেটা আপনাকে এখন বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেল, কিন্তু এই 17 বছর যে প্রশাসন আওয়ামী লীগের অধীনে ছিল, যে কর্মকর্তারা ছিল, শীর্ষ কর্মকর্তারা অনেকেই পালিয়ে গেছে, অনেকে নিজে চাকরি ছেড়ে গেছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু মাঠ পর্যায়েও কিন্তু সব তো আপনি পরিবর্তন করেননি, সবাই তো রয়েছে। পুলিশে রয়েছে, পুলিশে যারা ওসি ছিল এই থানা থেকে ওই থানায় গেছে, যারা সচিবালয়ে ছিল হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, সেই লোকগুলাই তো রয়েছে। 12 বছর যে ছেলেটি নিখোঁজ, সেই ছেলেটির সমন নিয়ে তার বাড়িতে হাজির হয়েছে পুলিশ। মানে সেই পুলিশ, তারা পরে বলছে যে তারা জানে না যে সে 12 বছর যাবৎ নিখোঁজ, সে নতুন ঢাকায় পোস্টিং এসেছে। এগুলো অবান্তর কথা আসলে। পরে তাকে ক্লোজ করা হয়েছে আমরা শুনেছি। তো এই যে বিষয়গুলো আপনি কিভাবে দেখেন যে একটি সরকার 17 বছর টানা সরকার নিয়ন্ত্রণ করেছে, সে পুলিশকে, প্রশাসনকে তার নিজের মতো করে ব্যবহার করেছে,
তার শক্তি হিসেবে, এবং শুধু তাই না, তার নির্বাচনী কাজে এবং সমস্ত কিছুতে, সেটা আসলে কতটুকু ফরমেশন, কতটুকু পরিবর্তন হয়েছে, সেটা পরিবর্তন কতটুকু জরুরি? খুবই যৌক্তিক প্রশ্ন। আপনি আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, আপনি খেয়াল করবেন, এবং সেটা আওয়ামী লীগেরই তৈরি বলবো আমি, যে মানে এই যে প্রশাসনিক প্রক্রিয়ায়, মানে রাষ্ট্র শাসন ক্ষমতায় রাজনীতি এবং আমলাতন্ত্র সমান্তরাল কিন্তু হয়েছে, এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে আমলাতন্ত্র রাজনীতিকে ঢেকে দিচ্ছে। এমনও কিন্তু আমি কাজ করতে গিয়ে শুনি, বা নানা জায়গায় দৌড়াদৌড়ি করতে গিয়ে বিভিন্ন সময় শুনি যে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, অনেক সচিবের কাছে কিন্তু পাত্তাই পেতেন না। এরকম অনেক ডাক সাইটের সচিবের নাম আমি বলতে পারবো, কিন্তু প্রকাশ্যে হয়তো এই মুহূর্তে বলছি না, যারা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে পাত্তা দিতেন না। তারা ওই মন্ত্রণালয়ের নিজেকেই সর্বোচ্চ মনে করতেন, এবং ওই মন্ত্রী প্রতিমন্ত্রীও আসলে অনেকটা অসহায় ছিলেন। এটা কিন্তু আওয়ামী লীগেরই আসলে তৈরি বলতে হবে, যে এই যে প্রশাসনকে, পুলিশকে ভর করে আপনি ক্ষমতায় এসছেন, যার কারণে তারা কিন্তু বেপরোয়া হয়েছে। এবং এটি সত্য, এটি কিন্তু জুলাই আগস্টের পরে কিন্তু এটি নিয়ে বারবার আলোচনা হয়েছে যে রাজনীতিতে সংস্কার চলছে, তারা এখন অনেকে প্রশ্নমুখে পড়ছে। প্রশাসনে বা পুলিশে কিছু কিছু হয়তো বা নিজেরা চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে পলাতক আছেন, কিন্তু এই 16 বছরের শাসন ক্ষমতায় তো কিছু লোক না, বড় একটি অংশ কিন্তু এটার আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। সেই বড় অভিযান কিন্তু ধারণা করা হচ্ছিল সরকার সেটি শুরু করবে, সেটি কিন্তু আমরা দেখিনি। এটা অনেকেই মনে করেন, এবং আপনি যদি খেয়াল করেন পৃথিবীর অনেক দেশে কিন্তু নজির আছে। হয়তোবা আমার ধারণা এবং বিশ্লেষণও কিন্তু তাই মনে হয় যে এত বড় শক্তিশালী পদক্ষেপ নিতে গেলে আবার আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিপ্লব হয়, তখন নতুন সরকার এসে যখন শক্ত পদক্ষেপ নিতে চায়, তখন ওই সরকারের কিন্তু আবার পতন হয়। জি, এরকম নজির কিন্তু আছে। সেই ভয়টাও রয়েছে। ভয়ে কিন্তু এই সরকার যেহেতু বড় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তৃণমূল পর্যন্ত কোনো যোগাযোগ নেই, কাজে এই সরকারের কিন্তু একটা ভয় আছে। বিপ্লবের পরে পৃথিবীর কোনো কোনো দেশে কিন্তু 2-3 বার সরকারের পরিবর্তনের নজির আছে। সেই ঝুঁকিটা হয়তো এই সরকার নিতে চাচ্ছে না বা নেয় নাই, যার কারণে কিন্তু প্রশাসনে বলেন, পুলিশে বলেন, যারা দুর্নীতিবাজ, তাদের সঙ্গে কিন্তু এই সরকারকে সংসার করে যেতে হচ্ছে। কিন্তু এতে করে তাহলে লাভ হচ্ছে কি? আমি যদি আপনাকে বলি যে রাজনৈতিক দল হিসেবে যে অপরাধ করেছে আওয়ামী লীগের নেতাদের বিচার শুরু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, সেগুলো প্রক্রিয়াধীন। ইতিমধ্যে শেখ হাসিনার একটি মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। তাদের সাথে বেনজির আহমেদ বলেন, পুলিশ প্রধান, তারপরে আব্দুল্লাহ আল মামুন পুলিশের আইজিপি ছিলেন, তাদের নামও রয়েছে। তো এছাড়া সমগ্র বাংলাদেশে যে প্রত্যেকটা জায়গায়, শুধু আপনি রাজধানী কেন্দ্রিক না, আপনি জেলা শহরগুলোতে যে সরকারি অফিসগুলো রয়েছে, থানা পর্যায়ের যে সরকারি অফিসগুলো রয়েছে, সব জায়গাতেই তো এই এতদিন যারা কাজ করেছে তারাই রয়েছে। এবং লক্ষ্য করবেন যে আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা অনেক কিছুই নতুন করে পাবো। হয়তো আওয়ামী লীগের সময়ে একটা অফিসের সেবা নিতে গিয়ে একটা মানুষ হয়রানি হতো, তখন তার মনে একটা আশার সঞ্চয় হয়েছে যে এখন আমি সেই সেবাটা নিতে গেলে হয়তো হয়রানির শিকার হতে হবে না, কারণ আমরা তো ফ্যাসিস্টকে সরিয়ে দিয়েছি, নতুন করে আসছি। কিন্তু আপনি খেয়াল করবেন যে আমরা অনেক এরকম অভিযোগ পাচ্ছি যে প্রত্যেকটা সেক্টরেই মানুষ কিন্তু সেই আগের মতোই হয়রানি হচ্ছে, আগের মতোই সেবা নিতে গিয়ে তাদের ঘুষ দিতে হচ্ছে। এই যে দুর্নীতির জায়গায় তো এখন পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারলাম না। তাহলে যে সংস্কারগুলো হলো, যে সংস্কার কমিশনগুলো হলো, প্রত্যেকটা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনা দিল, সেগুলো নিয়ে ঐকমত্য কমিশন বসছে, রাজনৈতিক দলগুলো নিয়ে বসছে। তারা বলছে যে 250 প্রস্তাবের মধ্যে 200টির সাথে এই দল একমত, কিছু আছে ভিন্ন মত, কিছু আছে আংশিক মত। কিন্তু এই যে এত কিছু হচ্ছে, পরিবর্তনটা আপনি কোথায় দেখছেন বলেন তো? কতটুকু পরিবর্তন আমরা দেখছি? পরিবর্তন এইটুকুনি এখন আমরা আলোচনা করছি, হ্যাঁ, কিন্তু এই পরিবর্তনের যে পা ফেলা শুরু হয়েছে, সেটি কিন্তু কোনোভাবেই টিকবে না যদি কোনো রাজনৈতিক সরকার এসে এগুলো অব্যাহত না রাখে। এটি কিন্তু বড় প্রশ্ন। এখন প্রশ্ন যে রাজনৈতিক সরকার, এই অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিতে পারবে, রাজনৈতিক সরকার সেই পদক্ষেপ নিতে পারবে কিনা? স্বভাবতই পারবে না। রাজনৈতিক সরকারের
কিন্তু প্রতিশ্রুতি থাকে, তার দলীয় নেতাকর্মী থাকে, তার জনসমর্থনকে বিবেচনা করতে হয়, যেটা এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু সেটি বিবেচনা করতে হচ্ছে না। কাজেই এই যে আলোচনা হচ্ছে, এটাই মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে যে আমার বাংলাদেশ আসলে কেমন দেখতে চাই, সেই আলোচনাটা শুরু হয়েছে। কিন্তু এই আলোচনাটা অব্যাহত রাখা এবং এটাকে পরিবর্তনটাকে আসলে বাস্তবমুখী করা এবং সেটাকে টেকসই করা, সেটি কিন্তু রাজনৈতিক সরকারের কাজ এবং তাকেই করতে হবে, সেই মনোভাবটা তৈরি করতে হবে। এখন যেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনি খেয়াল করবেন যে বিশেষ করে বিএনপি এর একটি টানাপোড়েন কিন্তু বলতেই হবে নির্বাচনকে সামনে রেখে, এবং দেশের মানুষও কিন্তু বড় একটি অংশ মনে করছে যে আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাওয়া খুব জরুরি এবং এজন্য খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে সরকারকে। সরকার কিন্তু এখনো, আমরা এটি কয়েক মাস ধরে, গত 3 মাস আমরা খেয়াল করছি যে সরকার একটা টাইম ফ্রেমের কথা বলছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, জানুয়ারি থেকে জুনের মধ্যে, কিন্তু সেটি কিন্তু এখনো স্পষ্ট না। এই নির্বাচনের দিনক্ষণগুলো চূড়ান্ত হওয়া খুব জরুরি। সেটি না হলে আপনি সংস্কার বলেন, মানুষের মধ্যে পরিবর্তন বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা বলেন, এবং দেশে যে এক ধরনের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা শিথিলতা বলেন, কিছুই কিন্তু ঠিক হবে না যতক্ষণ না নির্বাচনের প্রক্রিয়া দিনক্ষণ আমরা চূড়ান্ত করতে পারবো। আমার মনে হয় যেটা রাজনৈতিক দলগুলোও চাচ্ছে যে একটি খুব দ্রুত একটি নির্বাচনের মাইল ফলক বা একটি রোডম্যাপ সরকারকে দেওয়া সেটা নিয়ে তো আলোচনা হচ্ছেই দীর্ঘদিন ধরে, এবং নির্বাচন কমিশনও বলেছে যে তারা প্রস্তুত রয়েছে এবং যে সময় ধরে কথা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, যেটি বলেন এপ্রিল মে, সরকারের সাথে বিএনপির চাওয়ার সাথে 2-3 মাসের যে একটা তফাৎ, সেটি হয়তো সেই সময়ের মধ্যে হবে। কিন্তু আমি যদি সেই আমাদের আগের আলোচনার সাথে একটু লিঙ্ক করে আসতে চাই, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এখানে কিন্তু দুটি প্রশ্ন থেকে যায় যে তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে থাকে আর যদি সে নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে রাজনীতিতে তো একটা বিরোধী মত থাকতে হয়। জামাত, বিএনপি এবং শিক্ষার্থীদের যে নতুন দল এনসিপি, বা ধরেন অন্যান্য যে বাম জোট টোট রয়েছে বা যারা রয়েছে, এরা তো সবাই মিলেই এই আন্দোলনটা করেছে, সবারই একই দাবি কিন্তু যে ঐক্যের একটা আন্দোলন হয়েছে। এবং তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বারবার বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করে, ভোটে, মানুষের ভোটে জিতে, তাহলে তারা একটা ঐক্যের সরকার করবে। ঐক্য মানে এই একসাথে যারা মার্চ করেছে, যারা ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন করেছে, এদের সবাই তো একটা আন্দোলনে এক হয়েছিল। তো তারা যেহেতু সবাই এক, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ তো নেই, বিরোধী মত কার হাতে থাকবে? দ্বিতীয় হচ্ছে যে এই রাজনীতি আর মানে ক্ষমতা, যখন আপনি সরকার গঠন করবেন তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের বিষয় থাকে, সেই ভারসাম্যটা রক্ষা হবে কিভাবে? এটি এক কঠিন চ্যালেঞ্জ বলতেই হবে এখনকার প্রেক্ষাপটে। আমি বলছি না যে এজন্য আওয়ামী লীগকে ফিরতেই হবে, আমি তেমনটি কিন্তু বলছি না, কিন্তু এখনকার প্রেক্ষাপটে কিন্তু এটি বড় একটি প্রশ্ন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বিগত দিনে হয়তোবা আলোচনা করতে পারিনি, কিন্তু এমন নয় যে সচেতন মানুষের মধ্যে এটি ছিল না যে বিএনপিকে যখন আওয়ামী লীগ নজির, আমি একটু আপনাকে করি যে নজির কিন্তু রয়েছে। আওয়ামী লীগ কিন্তু এই ক্ষমতার ভারসাম্য বলেন আর বিরোধী মত বলেন কোনোটাই রাখেনি, তারা কিন্তু নিজেদের মতো সাজিয়েই তাদের জোটকেই তারা বিরোধী বানিয়ে সরকার, মানে তারা যেটা করেছে, তাহলে কি এখন সেটাই হবে কিনা? একেবারেই তাই। আমি সেটাই বলছিলাম যে আওয়ামী লীগ সবশেষ নির্বাচন আমির যে নির্বাচন দিল, সেটি কিন্তু এই কারণে প্রশ্নমুখে পড়েছে যে এই যে বিপক্ষ শিবিরকে নিয়ন্ত্রণ করে, বড় রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করে এই যে নির্বাচন অনুষ্ঠান করা, আপনি খেয়াল করবেন, এবং আমি বিভিন্ন জায়গায় বলবারও চেষ্টা করি যে 7 জানুয়ারি যখন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের দিন বিকেলে সন্ধ্যায় যে দলের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন এই তেজগাঁ কার্যালয়ে, যেখান থেকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালিত হয়েছে। আমি ওই দিন ওই অ্যাসাইনমেন্টে কিন্তু আমি দায়িত্ব পালন করি, এবং আমি কিন্তু ওবায়দুল কাদেরকে একটি প্রশ্ন করেছিলাম সেদিন, যে অনেকেই বলছে যে আজকে আসলে কোনো ভোট হয়নি, রাষ্ট্রের টাকা খরচ করে আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তির পরীক্ষা করলো এবং একটি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। তিনি তার মতো করে একটি জবাব দিয়েছেন। এখন সেটি যদি আপনি নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় যদি রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতায় থেকে দমন করেন এবং যদি নিজের মেকানিজমেই রাষ্ট্রকে পরিচালিত করেন, এখনকার প্রেক্ষাপটে সেটি আসলে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে কোন পথে যাবে সেটি কিন্তু আমাদের চিন্তার ব্যাপার। তবে ওই যে রাজনীতিতে যেহেতু শূন্য থাকবে না, হয়তোবা নতুন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে, সেটি তৈরি হবে, কিন্তু সেটি যদি জোরালো না হয়, একটি ব্যাপার কি খেয়াল করবেন আপনি, বাংলাদেশে যেটা আমরা বলছিলাম যে এই যে 50 বছরের বেশি যাত্রা আমাদের, রাজনৈতিক দল কিন্তু হাতে গোনা 1-2টি তো এবং বা 3টি, অনেক দল রয়েছে, তারা সেভাবে আসলে অবস্থান করতে পারে না। হ্যাঁ, তো এখন অনেকেই মনে করছে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তগুলো তৈরি হচ্ছে, সেগুলো তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে কিনা, সেই প্রশ্ন যদি ওঠে এবং এটা যদি বড় হয়, তাহলে কিন্তু এই রাজনৈতিক শক্তিগুলো কিন্তু টিকবে না, একটা সময় গিয়ে খুব বেশি দিন টিকবে না। হয়তো বা অনেকে তো আমি দেখি আলোচনায় করে যে এদের কারো জামানত থাকবে কিনা নির্বাচন অংশ নিয়ে, সেই প্রশ্ন কিন্তু কেউ কেউ করছেন। কাজেই যদি এমন প্রেক্ষাপট যদি তৈরি হয়, তাহলে কিন্তু পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে, হুমকির মুখে পড়বে, যেটি বাংলাদেশের জন্য খুব শান্তির অগ্রগতির হবে এমনটা কিন্তু বলা খুব কঠিন। সেটি নিশ্চয়ই। এবং আমি যেটি বলতে চাই যে আওয়ামী লীগের আজকের যে অবস্থা, তাদের যে কর্মের ফল, এটিও কিন্তু রাজনৈতিক দলগুলোকে, অন্যান্য যে রাজনৈতিক দল, তাদেরও একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে আসলে নিজেদের কর্মকাণ্ডের জন্য তাদের নিজেদের অবস্থান কোথায় যেতে পারে, একটি দল কিভাবে নিঃশেষ হয়ে যেতে পারে, কিভাবে নিষেধাজ্ঞায় পড়তে পারে এবং দেশ থেকে হারিয়ে যেতে পারে। আমি যত বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিগত দিনের ইস্যু কিন্তু থেকে যায়। আওয়ামী লীগ কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একদম ভঙ্গুর করে দিয়েছে, ব্যাংকিং খাত বলেন, শেয়ার বাজার বলেন, সব কিছুকে। তো আমাদের জাতীয় রাজস্ব বোর্ড অনেক বড় একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের অর্থনৈতিক জন্য, তো সেই রাজস্ব বোর্ড ভেঙে 2টি অংশ করার কথা আজকে আলোচনা হয়েছে। এটি আসলে কেন করা হলো আর কি কাজ থাকবে তাদের, একটু যদি আপনার কাছ থেকে, আপনি যেহেতু এই ইয়েতেই কাজ করেন, আপনি যদি একটু বলেন। জাতীয় রাজস্ব বোর্ড আজ বিলুপ্তি করা হয়েছে, সরকার বিলুপ্তি করছে এবং বিলুপ্তি করে 2টি রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, এই 2টি আলাদা ডিভিশন সরকার করবার কথা জানিয়েছে। আপনাকে বলি যে আসলে এই প্রেক্ষাপটটি কেন তৈরি হলো, সেটি ওই যে আপনি যেমনটি বলছিলেন যে এখানেও কিন্তু আওয়ামী লীগের দায় দায়িত্ব যায়। আমরা এই প্রেক্ষাপটটি জোরালো হচ্ছিল তখন যখন আসলে আমরা দেখছি, আপনি যদি খেয়াল করেন পরিসংখ্যান যদি আমি আপনাকে বলি, বাংলাদেশে রাজস্ব আদায় চিত্র যদি দেখেন, এটি আপনাকে খুব লজ্জায় ফেলবে এবং খুব বিব্রতকর। সারা বিশ্বে সর্বনিম্ন রাজস্ব কর জিডিপি যদি আপনি দেখেন 7.4%। এত কম কর জিডিপি নিয়ে পৃথিবীর কোনো দেশ চলছে না। এটি একটি প্রেক্ষাপট। এই যে সর্বনিম্ন কর কাঠামো নিয়ে আমরা চলছি, এটি করতে গিয়ে কিন্তু সরকার তার চাহিদা মতো ব্যয়, উন্নয়ন কর্মকাণ্ড সেটি কিন্তু করতে পারে না। আবার আপনি যারা কর দেওয়ার সমর্থ আছে, যোগ্য, তারা কর দিতে চান না। কেন দিতে চান না, সেটি কিন্তু 2টো প্রেক্ষাপট। এক হলো তার নিজের অর্থ সে সাশ্রয় করতে চান, 2 হলো কেউ একবার কর জালে আসলে সে মনেই করে নেয় যে এনবিআর এর লোকজন তাকে হয়রানি করবে, যদিও এনবিআর এর লোকজন মনে করে তারা নিজেরা ফেরেশতা। কিন্তু বাস্তব চিত্র আসলে কিন্তু মানুষের মধ্যে যে ভীতি রয়েছে যে আমি এনবিআর এর কর জালে গেলে আমি নানাভাবে প্রশ্নমুখে পড়বো, হয়রানিতে পড়বো, তা আমাকে ঘুষ দিতে হবে, এই যে সেখান থেকে সে একটু দূরে থাকতে চায়, যার কারণে কিন্তু আমাদের কর জিডিপি খুবই কম। এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল যে নীতি প্রণয়ন করা এবং রাজস্ব আদায় করা, মানে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, এটি নিয়ে 2 মতই রয়েছে। অর্থনীতিবিদ বলেন, ব্যবসায়ীরা বলেন, কেউ এটির পক্ষে বলেন, কেউ এটির বিপক্ষে বলেন। 2 পক্ষের 2 রকম যুক্তি রয়েছে। যেটিকে আলাদা করা যায় কিনা সেটি অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, কিন্তু রাজনৈতিক সরকার সেটি করেনি। এই সরকার এসে
কিছু এনবিআর এর সংস্কারের জন্য একটি কমিটি করে। কমিটি কেউ বলছে যে কমিটির সুপারিশে এমনটি ছিল, আবার কেউ বলছে যে কমিটির সুপারিশকে ট্যাম্পারিং করে আসলে এই যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এটিকে আলাদা করা হলো। এই দুটি বিভাগ কাজ করতো কি এনবিআর এর অধীনে? রাইট, আগেও তো ছিল এটা। আগে এনবিআরই সব কাজ করতো, রাজস্ব নীতিও এনবিআর প্রণয়ন করতো এবং রাজস্ব আদায়ও এনবিআর করতো। আচ্ছা, এখন যেটা হবে, রাজস্ব নীতি করবে এই বিভাগটা, তারা কাকে কর ছাড় দেয়া যাবে, কাকে দেয়া যাবে না, কোন খাতে কর বাড়ানো হবে, মূসক কি হবে, নীতিগুলো যেগুলো হবে এরা নির্ধারণ করবে এবং সেই নীতিগুলোর পরিপালন করে রাজস্ব আদায় করবে রাজস্ব ব্যবস্থাপনার যে টিম। এটি নিয়ে অনেকেই অর্থনীতিবিদরা অনেকেই পক্ষে বলছেন যে এটি খুবই সময় উপযোগী পদক্ষেপ, কিন্তু এনবিআর এর কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আজকেই কিন্তু নানাভাবে কথা বলবার চেষ্টা করছেন, প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছেন। যদিও অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এনবিআর এ যারা চাকরি করে তাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না এবং তারা রাজস্ব ব্যবস্থাপনা মানে যে বিভাগটি রাজস্ব আদায় করবে তাদের মধ্যে সম্পৃক্ত থাকবে। রাজস্ব নীতি যদি মনে করে যে এনবিআর এর যে রাজস্ব ব্যবস্থাপনা ওইখান থেকে লোকজন নিবে, তাহলে তারা নিতে পারবে। কর্মীদের শঙ্কিত হবার কোনো কারণে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। সংখ্যাটা কোথায় আসছে? সংখ্যাটা যারা এনবিআর এর যারা কর্মী তারা কখনোই চাচ্ছেন না যে এটি আলাদা হোক, তারা চাচ্ছেন যে নীতি এবং রাজস্ব আদায় তারাই করবে। কিন্তু ব্যবসায়ীরা অনেকেই চাচ্ছিলেন যে এটি আলাদা হোক, তাহলে তাদের হয়রানি কমবে এবং রাজস্ব আদায় বাড়বে এবং এনবিআর এর যে দুর্নীতি সেটি কমবে এবং এনবিআর যদি দুর্নীতি কমে তাহলে সরকার রাজস্ব বাড়বে। আমি যদি বলছিলাম, আপনি যদি খেয়াল করেন, আপনি যদি বর্তমান অর্থ বছরের দিকেও যদি আপনি একটু খেয়াল করেন, যদিও বাজেটটি আগের সরকার দিয়ে যায়, আমাদের বাজেটের আকার ছিল কিন্তু 7,97,000 কোটি টাকা। সেখানে রাজস্ব আদায়ের মানে এনবিআর এবং এনবিআর এর বাইরেও কিছু রাজস্ব আদায়ের সুযোগ থাকে সরকারের, সেখান থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় 5,45,000 কোটি টাকা এবং এনবিআর কে লক্ষ্য দেওয়া হয়েছিল 4,80,000 কোটি টাকা। এখন আপনি পরিসংখ্যানে যদি দেখেন, আমরা 9 মাসের পরিসংখ্যান কিন্তু এনবিআর থেকে পেয়েছি। 9 মাসে আমরা দেখছি 2,56,000 কোটি টাকার কাছাকাছি আদায় হয়েছে এবং যেহেতু আদায় কম, সরকার অর্থ মন্ত্রণালয় তার যে লক্ষ্যমাত্রা সেটি পুনর্গঠন করেছে এবং সেখানেও কিন্তু বলছে যে 3,22,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল। তার মানে দেখেন যে পুনর্গঠিত লক্ষ্যমাত্রা সেখান থেকে কিন্তু প্রায় 70,000 কোটি টাকা রাজস্ব আদায় কম। আর যদি মূল বাজেট থেকে যদি দেখেন প্রায় 1 লাখ কোটি টাকা কিন্তু রাজস্ব আদায় কম। এই যে রাজস্ব আদায়ের ঘাটতি এবং সেটি আমরা যে বাড়াতে পারছি না, এই অন্তরায়গুলো কিন্তু মনে করা হয় যে এনবিআর যদি পুনর্গঠনটা যদি করা যায় সেটা আদায় বাড়বে। কিন্তু আমি মনে করি শুধু এই যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এই দুটিকে আলাদা করলেই হবে না। এনবিআর এর সুশাসনটা সবার আগে নিশ্চিত করতে হবে এবং এনবিআর থেকে দুর্নীতি দূর করতে হবে এবং এনবিআর এর লোকজন যেটা মনে করে যে তারা ফেরেস্তা, এই মনোভাব তারা যাতে তাদের মধ্য থেকে যাতে যায়, সেটি জন্য যারা দুর্নীতি করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং একই সঙ্গে নতুন নতুন করদাতা যাদের সামর্থ্য আছে সারা দেশে, আপনি যদি দেখেন যে আমরা মফস্বল শহর থেকে এসেছি, মফস্বলে কিন্তু কর দিতে হয় এটা কিন্তু মানুষের মধ্যে ধারণাই নেই। অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কর দিচ্ছে না। এই যে সারা দেশেই যদি আমরা করের আওতাটা বাড়াতে পারি তাহলে কিন্তু এই যে করের পরিমাণটা বাড়বে। এখন যেটা করা হয় যে যারা কর দিচ্ছে তাদেরকেই হয়রানি করা হচ্ছে এবং তাদেরকেই চেপে ধরা হচ্ছে, তাদের গলা চেপে কিন্তু এনবিআর রাজস্ব আদায় করবার চেষ্টা করছে, কারণ তাকে তো একটা আদায়ের চাপ থাকে, তাকে তো সরকারকে রাজস্ব যোগান দিতে হবে। সেটি করতে গিয়ে কিন্তু যারা এই জালের মধ্যে আছে তাদেরকে এমনভাবে চেপে ধরছে তারা কিন্তু অনেকেই বিপর্যস্ত, যার কারণে কিন্তু বাংলাদেশে করের হার কিন্তু অনেকটা বেশি এবং এটি কিন্তু পরে গিয়ে আপনি বিনিয়োগের ক্ষেত্রে যখন বিদেশি বিনিয়োগকারীরা বা দেশের স্থানীয় বিনিয়োগকারীরা দেখে বাংলাদেশে করের পরিমাণ এত, তখন কিন্তু সে বিনিয়োগ করতে সাহস নেয় না, ঝুঁকি নেয় না এবং আবার করের হার কি থাকবে না থাকবে তাতে কোনো টেকসই কাঠামো নাই। একটা স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী কাঠামো থাকতে হবে যে হ্যাঁ আগামী 3 বছর 5 বছর আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, সেইগুলো কিন্তু নেই। এখন সরকার তো চাপে রয়েছে, আপনি জানেন যে আমরা 2026 নভেম্বরে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। যদি এটি আলোচনা ছিল, ব্যবসায়ীরা কখনোই এটি চান নাই যে 2026 মধ্যে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাই, কিন্তু নানা কারণে এটি হয়তোবা
সরকারও চাচ্ছিল যে সময় বাড়ানো যায় কিনা, কিন্তু সেই সুযোগ কিন্তু আমাদের হাতে নেই। এখন 2026-এ যখন আমরা এলডিসি থেকে বেরোয় যাব, তখন আমাদের অনেক খাতে যে কর ছাড়গুলো দেই, প্রণোদনাগুলো দেই, সেগুলো আমাদেরকে স্থগিত করতে হবে। স্থগিত করতে গেলে তখন এনবিআর এর রাজস্ব আরও কমে যাবে। এখন আমরা যেভাবে প্রত্যক্ষ করের উপর ভর করে যে রাজস্ব বাড়িয়ে চলছি, সেটি কিন্তু আর তখন করা যাবে না। তখন এনবিআরকে পরোক্ষ কর মানে আয়কর, এইগুলো থেকে তাকে রাজস্ব বাড়াতে হবে। যার কারণে এই যে সংস্কারের পদক্ষেপ শুধু এইটুকুন করলে হবে না। আমি যেটি বলবার চেষ্টা করছি যে আরও দুর্নীতি সহ ব্যাপক সংস্কার কার্যক্রম কিন্তু এনবিআরকে নিতে হবে। তা না হলে এনবিআর কিন্তু তার রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু কোনোভাবেই অর্জন করতে পারবে না। এবং আমরা এই যে রাজস্ব আদায় কম হওয়াতে আপনি যে খেয়াল করেন, দিন শেষে কিন্তু আপনি আমি হয়রানি হচ্ছি। আপনাকে আমাকে আমাদের সন্তানদের শিক্ষায়, চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কিন্তু উন্নত বিশ্বগুলোতে কি দেখছেন, তাদের কিন্তু তারা করও দিচ্ছে, আবার তার সন্তানের শিক্ষা চিকিৎসা কিন্তু বা প্রবীণ নাগরিকের শিক্ষা চিকিৎসা কিন্তু দারুণভাবে গড়ে তোলা হয়েছে, এবং সে কিন্তু বিনা খরচে চিকিৎসা নিতে পারছে। সেটা তো আমাদের জন্য স্বপ্নের ব্যাপার। এবং আমরা মাঝে মধ্যেই যেটি দেখি, অনেক বড় বড় কোম্পানি, কিছু সংবাদ আসে যে কর ফাঁকি, অনেক টাকার কর ফাঁকি দেয়। আর আপনি যেটি বলছেন যে এনবিআর এর শুদ্ধি অভিযান, এই শুদ্ধি অভিযানটি কেন আসলে করা হয় না? এটি কি প্রমাণের অভাবে করে না, বা এটি কোনো প্রমাণ নেই, শুধু মৌখিকভাবে অভিযোগ রয়েছে এরকম কিছু? সেখানে দুদক কাজ করতে পারে, বা একটি আলাদা কমিশন করে সেখানে শুদ্ধি অভিযান চালানো যেতে পারে। এই শুদ্ধি অভিযান আপনি খেয়াল করবেন যে এই যে অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, নানা জায়গায় কিন্তু কিছু কিছু কাজ করবার চেষ্টা করেছে। যাকেই সরকার ধরবার চেষ্টা করেছে, তারাই কিন্তু সরকারের সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে। এই প্রতিক্রিয়া আপনি দেখেন যে মধ্যরাতে এই প্রজ্ঞাপনটি জারি করতে হয়েছে এনবিআরকে বিলুপ্তি করে। কেন? এটি কিন্তু সরকার দিনের বেলা করতে পারতো না? এখানে কিন্তু একটা আলোচনা রয়েছে যে এটিও কিন্তু যে নানামুখী থেকে নানা প্রশ্ন, চাপ, এগুলো কিন্তু সরকারকে মোকাবেলা করতে হয়েছে। এখন যেটা এনবিআর এর লোকজন মনে করছে যে এটা প্রশাসনের লোকজন করেছে তাদের এনবিআর এ তাদের দখল বাড়ানোর জন্য। আবার প্রশাসন সেটি হয়তোবা করেও থাকতে পারে, এই যে মধ্যরাতে এই কৌশলটি হাতে নেওয়া, এটি কিন্তু ঠিক হয়নি। বরং যদিও অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এটি তারা আলাপ আলোচনা করেই করেছেন, এবং এই আলোচনাটা অনেক দিনের এই আলাপ আলোচনাটা সরকারের এখন যারা আছেন তারাও কিন্তু যখন সরকারে ছিলেন না, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে অনেকবার এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে, এবং সরকার অন্য যারা নীতি নির্ধারক আছেন অনেকের সঙ্গেই কিন্তু আমরা আলাপ আলোচনা করে, তখন যারা সরকার বাইরে ছিলেন তারা কিন্তু এই কথাটি বলতেন। তারপরেও কিন্তু আমাদের লম্বা সময় চলে গেছে এটি বাস্তবায়ন করতে। তো কাজে এই যে পক্ষ বিপক্ষ থাকবে, এনবিআর এসে আপনি কোনো প্রশাসনের লোকজন এসে বড় শক্ত পদক্ষেপ নিবে, হয় বাংলাদেশে দেখবেন যে ওই কর্মকর্তার ব্যাপারে নানাভাবে তাকে প্রশ্নমুখে ফেলা হবে, বিপদে ফেলা হবে। মানে অর্থ মন্ত্রণালয়ের অধীনেই তো জাতীয় রাজস্ব বোর্ড। তো এখন অর্থ মন্ত্রণালয় আর রাজস্ব বোর্ড, এদের মধ্যে কি এই দুর্বিরল খেলার কোনো বিষয় রয়েছে কিনা? আছে, নিঃসন্দেহে। অর্থ মন্ত্রণালয় চালায় আমলারা, আবার রাজস্ব তো আলাদা ক্যাডার রয়েছে, তারা এটাতে আছে নির্দিষ্ট। বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রশাসন ক্যাডারের কিছু লোকজন এখানে এসেছেন, কিন্তু সেটি ধীরে ধীরে কমাতে এখন প্রশাসন ক্যাডার অনেকটা শূন্য। এটি নিয়ে কিন্তু প্রশাসন ক্যাডারে যারা রয়েছেন, আমলা যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ আছে। এবং এই যে এখন নীতিটাকে আলাদা করাতে হয়তোবা এখানে প্রশাসনের লোকজন আসবে, যার কারণে যদিও বলা হচ্ছে যে এই নীতি বিভাগটা অর্থনীতিবিদ, বিশ্লেষক, বিশেষজ্ঞ, আইনজ্ঞ সবাইকে নিয়ে একটি দারুণ কমিটি করে এই নীতি বিভাগটা পরিচালিত হবে বলা হচ্ছে, কিন্তু প্রশাসনিক দাপ্তরিক কাজ তো আসলে প্রশাসনের লোকজন এসে করবে। এই যে একটি দুই পক্ষের যে একটি ভিন্ন মত রয়েছে, সেটি একটি শুদ্ধি অভিযানের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দেশে কেউ কাউকে নিয়ে আসলে খুব বেশি ঘাটাঘাটি করতে চায় না। সেটি পুলিশ আমলাকে নিয়ে, আমলা পুলিশকে নিয়ে, এনবিআর আমলাকে নিয়ে, অথবা সাংবাদিকরাও আমরাও কিন্তু একটু সতর্ক থাকবার চেষ্টা করি। কারণ পুরো রাষ্ট্র ব্যবস্থায় এতটা দুর্নীতি তে নিমজ্জিত হয়ে পড়েছে, যার কারণে সবাই মনে হয় যে
উৎপেতে থাকতেন যে কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে দেশ থেকে অর্থ লোপাট করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে দেশ থেকে অর্থ প্রত্যেকটা পাচার করা সেক্টরে যায়। একদম আপনি শূন্য থেকে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে একদম সচিবালয় পর্যন্ত যদি আপনি যান, সেবা খাতগুলোতে যদি যান, মানুষ যে সেবা নিচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু দেখবেন যে দুর্নীতিতে এমনভাবে আঁকড়ে ধরেছে একটা ঘুণে ধরা সমাজের মতো। এবং আমরাও চাই যে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার হোক, মানুষ আরো সচেতন হোক, যাতে দেশের মানুষ দুর্নীতির জন্য তো আসলে একজন দায়ী নয়, যে ঘুষ নিচ্ছে সে দায়ী না, যে দিচ্ছে সেও কিছুটা দায়ী, যদিও সে তার কাজটাকে সহজ করার জন্য। তো আমরা যদি মনে করি যে না, আমার কাজটা সঠিকভাবেই হোক, সঠিক পন্থাই হোক, ও যার করার উচিত সে সরকারের যে চেয়ারে বসেছেন তিনি করবেন, তো আমরা যদি আসলে ওইভাবে মানুষকে একটু সচেতন করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে যদি একটি সামাজিক আন্দোলন তৈরি করতে পারি, হয়তো এই দুর্নীতি থেকে আমরা এক সময় মুক্ত হতে পারবো। আরেকটি আলোচনা আজকে একটু করতে চাই, সময় যদিও খুব বেশি নেই। পোশাক খাত বাংলাদেশের অনেক বড় একটি জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গায়, বা আপনি যদি রেমিটেন্সের কথা বলেন বা সব কিছু মিলে সেই পোশাক খাতের কিন্তু একটি সংগঠন রয়েছে বিজিএমইএ। এটিও একটি প্রভাবশালী সংগঠন বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই সংগঠনের নতুন বাংলাদেশে আবার নির্বাচন হচ্ছে, আপনি সেটি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, বেশ কিছুদিন ধরেই। তো গত 17 বছর তো আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে কিভাবে মাকড়সার জালের মতো প্রভাব খাটিয়ে সব কিছু করেছে ফ্যাসিস্ট সরকার। তো এখন তো সেটি নেই। এখনকার বিজিএমইর যে নির্বাচন, এটি নিয়ে আসলে ব্যবসায়ীদের আশা ভরসার জায়গা কোনটি, অভিযোগগুলো কি ছিল, কি হতে যাচ্ছে, কি হবে? সাইফুল সাহেব আপনি ঠিকই বলেছেন, গত এই যে আওয়ামী লীগ সরকারের যে 1.5 দশকের শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক রাজনীতিকরণ হয়েছে আমরা দেখেছি। এবং ব্যবসায়ী সংগঠনগুলো অরাজনৈতিক হলেও এগুলোকে সবুজ সংকেত ছাড়া সরকারের শীর্ষ পর্যায়ের কারা এগুলো নেতৃত্বে আসবেন সেটি কিন্তু হয়নি, আমরা এমনটি নিজেরা প্রত্যক্ষ করেছি। এবং সেটি এফবিসিসিআইতে কে প্রেসিডেন্ট হবেন বা অন্য বিকেএমই কে প্রেসিডেন্ট হবেন, বিজিএমই কে প্রেসিডেন্ট হবেন, এগুলো কিন্তু সরকার নির্ধারণ পর্যায় থেকেই সবুজ সংকেত নিয়ে এগুলো হতো। এবং পরিচালক পদও অনেকটা এরকমভাবে আমরা দেখেছি। তো আমরা তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিজিএমইতে গত 1.5 দশকে ব্যাপক রাজনীতিকরণ দেখেছি। এবং বিজিএমই অনেকটা দখলে নেয় এই যে আওয়ামী লীগ সরকারের যারা সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী, তারা অনেকটা নিয়ন্ত্রিত। রাজনৈতিক আওয়ামী লীগের বড় পদধারী রাজনীতিবিদও বিজিএমইতে এসে পদ নিয়েছে একদমই। এবং তারা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় ভোট এবং অযোগ্যদের ভোটার করে কিন্তু এই প্রক্রিয়াটা একটা দেখানো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বারবার ক্ষমতায় এসেছে। এবং যদি আপনি দেখেন যে এই গত 1.5 দশকে মানে অধিকাংশ সময় কিন্তু 1-2 বার বাদে অধিকাংশ সময় কিন্তু এই যে আওয়ামী লীগের যারা সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী তাদের যে তখনকার জোট, এখন যদিও সেটি অন্য পক্ষ এটি নিয়ন্ত্রণে নিয়েছে, সম্মিলিত পরিষদ, যেটি নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী টিপু মুন্সি, মেয়র আতিকুল ইসলাম, সালাম মুর্শিদি, শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক ছিলেন এবং সাংসদও ছিলেন। তারা কিন্তু এটি আতিকুল এবং এরাই কিন্তু এটি নিয়ন্ত্রণ করেছে। তো এখন তো তারা অনেকেই কেউ আটক আছেন, কেউ পলাতক আছেন। সেই প্রেক্ষাপটে এই সম্মিলিত পরিষদের নতুন নেতৃত্ব যদি আমরা এখন দেখছি, এই বিতর্কিত জোটটির নেতৃত্ব নতুন করে একটি অংশ এটির নেতৃত্ব নিয়েছে। এখন আপনি ভোটের প্রসঙ্গ বললেন, আমি নিজে দেখেছি, প্রত্যক্ষ করেছি 2024 মার্চে যে ভোট হয় সেটি তখনকার আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কোচি, যার কোনো ব্যবসা নাই পোশাক খাতে, এবং বিজিএমইর ইতিহাসে এটি কলঙ্কজনক অধ্যায় যে একজন অব্যবসায়ীকে বিজিএমইর প্রেসিডেন্ট করা হয়েছে। এবং এটি কিন্তু বিজিএমইর যারা পোশাক খাতের যারা পুরনো ব্যবসায়ী এবং পোশাক খাতের যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কিন্তু রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন এই কোচি, এস এম মান্নান কোচি প্রেসিডেন্ট হওয়ার পরে। কিন্তু তারা এতটা অসহায় ছিলেন, তারা কিন্তু মুখ খুলতে পারেননি তখন।
এবং একটি চক্র সেদিন ভোটের দিন পুরো ভোট কেন্দ্রগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে বহিরাগতদের দিয়ে আমরা দেখেছি এগুলো চোখে, বহিরাগত ক্যাডারদের এনে কিন্তু পুরো দিয়াবাড়িতে বিজিবি কমপ্লেক্সটাকে তারা নিয়ন্ত্রণ নেয়। এবং তার আগের নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যেটি রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়, তখনও যারা বিপক্ষে ছিলেন ফোরাম তাদেরকে অনেকটা কোণঠাসা করে রেখে কিন্তু নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতায় আসে। এবার যেহেতু অন্তর্বর্তী সরকার আসার পরে এই বিষয়গুলো সামনে আসে এবং তারা কিন্তু সেই যে বিতর্কিত ভোট এস এম মান্নান কোচি নেতৃত্বে ছিল সেটি কিন্তু তারা বিলুপ্ত করে দেয়। ভোটার যারা ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। হ্যাঁ, ভুয়া ভোটারও বিলুপ্ত করা হয়েছে, ভোটকে বিলুপ্তি করে প্রশাসক বসিয়ে এবং সহায়ক কমিটিতে বিজিবি পরিচালনা করা হচ্ছিল। এবং তারা কিন্তু এই যে 31 মে নতুন ভোট অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এখন কিন্তু ফোরাম যারা দীর্ঘদিন আসলে বিজিবিতে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের জন্য চেষ্টা করেছে এবং গত নির্বাচনের সময় কিন্তু যখন এই ভুয়া ভোটের প্রসঙ্গটি আসে ফোরামের তরফ থেকে কিন্তু বিসিসিতে নালিশ করা হয় এবং তারা আদালতেও যায়, কিন্তু যেহেতু রাষ্ট্র এতটাই মেকানিজম করা ছিল তারা কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি কোনো জায়গায় গিয়ে। কিন্তু এখন কিন্তু প্রমাণ হলো যে তারা আসলে সঠিক ছিল এবং তারা যে যাদেরকে ভুয়া ভোটার বলবার কথা চেষ্টা করেছে তখন তাদের সেই পরিমাণ সংখ্যাই কিন্তু বা তার থেকে কিছুটা বেশি আমরা দেখছি বাদ পড়লো এবারে নির্বাচনে। এখন ফোরাম মনে করছে যে একটি সুষ্ঠু ভোটের, যেহেতু একটি স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া গেছে, একটি সুষ্ঠু ভোটের প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিল এতদিন আওয়ামী লীগের একটি অংশ, আমরা দেখেছি, আমি যাদের নাম বললাম। এখন কিন্তু তারা যেহেতু অনেকেই পলাতক, তারা নাই, এই জোটটির আরেকটা নেতৃত্ব নিয়েছে অন্য একটি পক্ষ এসে। তারা অনেকেই অবশ্য দেখছি যে জানা যাচ্ছে যে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং যতদূর জানা যাচ্ছে তিনি স্থানীয় বিএনপিও করেন এবং জাতীয় বিএনপির সঙ্গে জড়িত। এবং এই প্রক্রিয়ায় ফোরাম এবং সম্মিলিত পরিষদ দুই পক্ষই এখন অনেকটা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। দুই পক্ষই তৎপর, লড়াই হবে, এবার একটি সুষ্ঠু ভোট হবে। প্যানেল লিডারও আমাকে বলছেন, প্রার্থীরাও তেমনটা আশা করছেন। যদিও এর বাইরে আরেকটি জোট আংশিক প্যানেল দিয়েছে, আপনি জানেন, আপনাকে একটু জানাতে চাই যে বিজেপিতে পরিচালক পদ হলো 35টি, ঢাকায় 26টি এবং ঢাকার বাইরে চিটাগংয়ে 9টি। তো আরেকটি প্যানেলও আংশিক কয়েকজন প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে এবারকার নতুন বাংলাদেশে বিজেপি নতুন করে একটি ভালো নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে এবং পোশাক খাতে এর প্রভাব ভালো পড়বে এবং পোশাক খাত আরো উন্নত হবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে। সাইদ আরমান, আজকে আসলে সময় নেই, এই পর্যন্ত আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।